নমস্কার। সিএনএন 24 এর আজকের আমাদের বিশেষ আলোচনায় আমি আমাদের সকল সিএনএন 24 এর দর্শক শ্রোতাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনায় এখানে আমাদের দুই বিশেষ অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ওনাদের পরিচয় দেওয়ার কিছু নেই। বরাকের দুই উজ্জ্বল সাংবাদিক ব্যক্তিত্ব রয়েছেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধেয় শঙ্কর দে মহোদয়, এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সাময়িক প্রসঙ্গের বার্তা সম্পাদক উত্তম কুমার সি। আমরা প্রথমেই বলতে চাইব আমাদের দর্শক শ্রোতাদেরকে যে আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনায় এখানে আমরা এসেছি তা এই মুহূর্তে সমস্ত বিশ্ব জুড়ে যে বিষয় নিয়ে আলোচনার মূল কেন্দ্র তা হচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক ছাত্র বিপ্লবের পর হাসিনা সরকারের পতন, হাসিনার দেশত্যাগ, পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থানে সেখানকার বসবাসরত হিন্দুদের উপর অত্যাচার এবং ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান মৌলবাদী শক্তিদের দ্বারা পরিচালিত হওয়ার সম্ভাবনাময় এই পরিস্থিতিতে আমরা জানতে চাইব দুই বিশিষ্ট সাংবাদিকদের কাছে এই পরিস্থিতিতে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে এবং তার প্রতিক্রিয়ায় বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল বরাক উপত্যকার অববাহিকা অঞ্চল জুড়ে যারা বাঙালি হিন্দুরা রয়েছেন, বাংলা ভাষীরা যারা রয়েছেন, তাদের রাজনৈতিক অবস্থান আগামী কি দিক নির্দেশ করছে সে সম্পর্কে আমরা জানতে চাইব দুই বিশিষ্ট সাংবাদিকদের কাছে। চলুন আজকের এই আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ আলোচনায় আমি চাইব আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। সিএনএন 24 থেকে আজকের এই বিশেষ আলোচনায় প্রথমে আমি আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি সিএনএন 24 এর আজকের এই বিশেষ আলোচনায়। প্রথমে যে প্রশ্নটা আমি শঙ্কর দার কাছে চলে যাব সেটা হচ্ছে এই যে বাংলাদেশে যে অবস্থানে এই মুহূর্তে পৌঁছেছে সেটা বলতে গেলে কতটুকু ভাবে আগামী ভবিষ্যতে ভারতের মতো একটা রাষ্ট্রের কাছে তার সুরক্ষা, তার জনগণ এবং বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়েছে তা কতটুকু নির্ভরশীল আমরা হতে পারি এই রাজনৈতিক পট পরিবর্তনে। এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো সম্পূর্ণ চিহ্ন মুছে দেওয়ার এক চরম নিন্দনীয় কার্যবিধিতে লিপ্ত সমস্ত দেশ জুড়ে ছাত্র আন্দোলন, না এটা সামরিক অভ্যুত্থান, না মৌলবাদীদের শক্তি জামাতিদের সেখানে অবস্থানকে মজবুত করার এই প্রয়াস, সে সম্পর্কে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে মূলত এই ছাত্র বিপ্লব কার দ্বারা সংগঠিত হতে পারে এবং সেখানে এই রাজনৈতিক অবস্থানে বাংলাদেশ যে পর্যায়ে আজকে দাঁড়িয়ে রয়েছে এবং মুজিবুর রহমানের অস্তিত্বকে বিপন্ন করে অস্তিত্বকে মুছে দেওয়ার প্রয়াস আগামী ভবিষ্যতে ভারতের মতো এক বিশাল রাষ্ট্র যারা সর্বদা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সেখানে তাদের অস্তিত্বে কতটুকু আমরা নির্ভরশীল হতে পারবো আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে। ধন্যবাদ সিএনএন 24 টিমকে, সিএনএন 24 কর্তৃপক্ষকে এবং অবশ্যই জনপ্রিয় সঞ্চালক বিশিষ্ট ব্যক্তিত্ব সৌমিত্র শঙ্কর দত্ত মহাশয়কে, এবং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছেন এ অঞ্চলের বিশিষ্ট কবি, সাংবাদিক এবং লেখক শ্রী উত্তম কুমার সি মহাশয়। তো আজকে যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে যে বাংলাদেশ, এবং বলা যায় এই জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে যে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল 5 আগস্ট এর একটা পরিণতি ঘটে, এবং এরপর এই যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে ঘটনা প্রবাহ সেটা চলছে, সেটা সমগ্র বিশ্বের কাছে একটা বিশেষ প্রত্যাহ্বানের বিষয়, এবং বলা যায় সমগ্র বিশ্বের রাজনীতিকে কোনো না কোনোভাবে আলোড়িত করেছে, সেটা পশ্চিমী দেশই হোক আর আমাদের প্রতিবেশী যে ভারত
যে উপমহাদেশ রয়েছে আমাদের দেশ থেকে শুরু করে প্রত্যেকের কাছেই নানা দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশ নিয়ে আলোচনার প্রথমেই কিন্তু যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো, এখানে দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই, আমাদের মূল যে অভিমুখ সেটা আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যে বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছে বলে যে একটা প্রচার বিশ্বজুড়ে হয়েছে, সেটা কিন্তু প্রকৃতভাবে ছাত্র আন্দোলনের কোনো অভিমুখ ছিল না। সেটা একটা উপলক্ষ্য ছিল এবং সেটা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং প্রায় বছরখানেক আগেই সোভিয়েত রাশিয়ার গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাদের সরকার, তারা একটা ভবিষ্যৎবাণী করেছিল যে জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা সরকার যদি আবার ক্ষমতাসীন হয় তাহলে কি করা হবে, সেই সরকারকে উৎখাত করার জন্য ছাত্র আন্দোলন হবে। তারা একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অবস্থায় চায়নি যে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার ক্ষমতাসীন হোক, সেটা তারা চায়নি। তারা আগাগোড়া বিরোধিতা করে গিয়েছে, স্পষ্ট ভাষায় তারা বিরোধিতা করেছে, যেখানে কোনো রাগ ডাক ছিল না। তাহলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা সরকারের যে প্রায় 16 বছরের শাসনকাল 2009 থেকে 2024 সেদিন পর্যন্ত, তো সেই যে আন্দোলন, সেই যে প্রেক্ষাপটে যে আন্দোলন, তাদের যে এত বছরের যে কার্যকাল, সেই কার্যকালে কিন্তু বাংলাদেশের যে জাতীয় রাজনীতিতে শুধু নয়, বাংলাদেশের আর্থসামাজিক সব কিছু প্রেক্ষাপটে একটা বিরাট অভ্যুদয়ের সূচনা হয়েছিল। কার্যত আমরা যদি দেখি যে 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস যুদ্ধের পর এবং 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদ হয়েছিলেন, 2 লক্ষ মহিলার সম্ভ্রমানি ঘটেছিল। এর মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটেছিল সেটা কিন্তু স্থায়িত্ব পায়নি। সেটা আপনারা সবাই জানেন যে 1975 সালের 14 আগস্ট শেষ রাতে, অর্থাৎ 15 আগস্টই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। শুধু শেখ হাসিনা এবং শেখ রেহানা, তার 2 কন্যা সন্তানকে বাদ দিয়ে সবাই নিহত হয়েছিলেন, আত্মীয় স্বজনরা নিহত হয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের যারা কাণ্ডারি ছিলেন তাদের সবাইকেই সবাইকেই হত্যা করা হয়েছিল। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশ 1975 সালের পর থেকে 1991 সাল অবধি কিন্তু কার্যত সেখানে সামরিক শাসন ছিল। 1991 সালে খালেদা জিয়ার নেতৃত্বে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল নির্বাচনের মধ্য দিয়ে। 1996 সালে সেখানে পট পরিবর্তন হয়, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে প্রথম, শেখ মুজিবের পর সেখানে সেই আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সরকার 2001 সাল অবধি চলে, আবার খালেদা জিয়া ক্ষমতাসীন। একটা গণতান্ত্রিক একটা পালাবদল পট পরিবর্তনের মধ্য দিয়ে সরকার চলছিল, কিন্তু কোনো স্থিতাবস্থা আসেনি। দেশ কিন্তু সেই ক্রমশ সেই দরিদ্র সীমার নিচে একেবারে বলা যায়, সেটা কোনো ধরনের যে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে তার যে ভূমিকা থাকার কথা ছিল সেটা কিন্তু কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। বরঞ্চ বাংলাদেশে দেখা গিয়েছিল যে বিভিন্ন দেশের যে উগ্রপন্থী রয়েছে তাদের একটা সেই আস্তানা হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের যে কটি জঙ্গি আন্দোলন হয়েছিল সবার কিন্তু হেডকোয়ার্টার ছিল বাংলাদেশ। এবং মূলত খালেদা জিয়ার আমলের বারবারান্ত, আগে সামরিক সরকার এদের পৃষ্ঠপোষকতা করেছিল, খালেদা জিয়াও সেই পথ ধরেই তারা পথ হেঁটেছিল। শেখ হাসিনা এর পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু 1996 থেকে 2001 মধ্যে বিশেষ কোনো পরিবর্তন হয়নি, নানা ডামাডুলের মধ্য দিয়ে দেশ চলেছিল। এরপর সেখানে যে অন্তর্বর্তীকালীন একটা সরকার হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার 2006 সালে, সেই সরকার ক্ষমতা ছাড়তে চায়নি। তারা ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছিল এবং পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলনের চাপে 2009 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে এবং 2009 থেকে 2024 জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল ধারাবাহিকভাবে সেখানে আওয়ামী লীগ জয়লাভ করেছে। বাংলাদেশ নিয়ে
যে কথাটি বলতে হয় যে বাংলাদেশে কিন্তু দুটো শক্তি রয়েছে। একটি হলো যে স্বাধীনতার পক্ষের শক্তি, অর্থাৎ 1971 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল এর পক্ষের শক্তি, যারা স্বাধীন বাংলাদেশ চায়। আর একটা শক্তি হলো স্বাধীনতা বিরোধী শক্তি। এই বাংলাদেশ কিন্তু দ্বিধা বিভক্ত। এখানে আমাদের মতো যে বলিষ্ঠ গণতান্ত্রিক আমাদের যে কাঠামো রয়েছে, যে নানা ধরনের মতবাদ রয়েছে, তৃতীয় পক্ষ রয়েছে, সেখানে এর কোনো অবকাশ নেই। সেখানে দুটো পক্ষ, যে যারা স্বাধীন বাংলাদেশ চায় এবং জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা মানে, একটা পক্ষ। আর এর আরেকটা পক্ষ হলো যে না, আমরা সেটা মানি না, আমরা সেই পাকিস্তানেরই অঙ্গ, সেই পথেই আমরা হাঁটতে চাই। এবং যে কোনো ভাবে, এখন তো পাকিস্তানি অন্তর্ভুক্তি সম্ভব নয়, কিন্তু সেই দিশা নিয়ে, সেই অভিমুখ নিয়ে চলতে চায় আজকে সেটা বিএনপি এবং আরো কিছু তাদের দূষর রয়েছে, জামাতে ইসলামীর মতো সংগঠন রয়েছে, সেটা পরিষ্কার। যে কথাটি, যে প্রশ্নটি আপনি উত্থাপন করেছিলেন, আমি সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই, দেখুন বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং সেখানে আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো ছিল, ইস্তেহার ছিল, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে নির্বাচন হয়েছিল পাকিস্তান আমলে, সেখানে স্পষ্টভাবে আওয়ামী লীগের নীতি নির্দেশিকা করা হয়েছিল যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। ধর্মনিরপেক্ষতা এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সংবিধান সেখানে রচিত হয়, একেবারে অনেক চিন্তা ভাবনা করে অত্যন্ত একটা বলা যায় একটা গণতান্ত্রিক একটা সংবিধান সেখানে করা হয়েছিল, অত্যন্ত মডারেট, আধুনিক। এবং সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে বাংলাদেশ যে আদর্শের উপর চলবে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ। এই যে ধর্মনিরপেক্ষতা, সেটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরও কিন্তু সেই ধর্মনিরপেক্ষতাটা সংবিধানে ছিল। কিন্তু 1988 সালে যখন সামরিক প্রশাসক ছিলেন এবং দেশের রাষ্ট্রপতি ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ, তার আমলে সেটি ইসলামী রাষ্ট্র হয়। ইসলামী রাষ্ট্র হিসেবে সেটা গণ্য হয়। কিন্তু মোটামুটি আমরা দেখেছি যে এর আগে পরে, অর্থাৎ জাতির পিতাকে হত্যা করার পর থেকেই কিন্তু সেখানে সংখ্যালঘু হিন্দুরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এবং আমরা যদি দেখি যে তারা কোনো না কোনোভাবে চাপের মুখে পড়েছেন, কার্যত বিভিন্ন সময়ে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তাদেরকে গণ্য করা হয়েছিল। কিন্তু পাশাপাশি বাংলাদেশের কিছু বিষয়ে কিন্তু সম্যকভাবে ধারণা থাকলে ভালো। বাংলাদেশে কিন্তু হিন্দু সমাজ, পরিষ্কারভাবে বলছি যে সংখ্যালঘু সমাজ বলতে হিন্দু সমাজ বা বুদ্ধ সমাজ রয়েছেন, কিছু খ্রিস্টানরাও রয়েছেন, মূলত হিন্দু সমাজ। তারা কিন্তু শিক্ষা থেকে শুরু করে নানা দিক থেকে তারা অ্যাডভান্স কমিউনিটি, তারা প্রাগ্রসর। এবং যে কারণে কিন্তু তারা চাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের কিন্তু একটা আধিপত্য রয়েছে। এখনো বাংলাদেশের 7% হিন্দু, কিন্তু চাকরি ক্ষেত্রে দেখা যাবে, ইভেন সরকারি এবং গুরুত্বপূর্ণ বেসরকারি চাকরির ক্ষেত্রে দেখবেন যে হিন্দুরা অনেক ক্ষেত্রেই তাদের যথেষ্ট প্রভাব রয়েছে, উচ্চ পদেও প্রভাব রয়েছে। যাই হোক, এই যে একটা ইসলামী যে রাষ্ট্র পরিচালনার যে সংবিধান গৃহীত হয়েছিল হুসেন মোহাম্মদ এরশাদের সময়, সেটা কিন্তু খালেদা জিয়ার সময়, অর্থাৎ 1991 থেকে 1996 এবং পরবর্তীতে 2001 থেকে 2006 এই সময়কালে, এই 10 বছরের শাসনকালে খালেদা জিয়ার, সেটা কিন্তু সাংঘাতিকভাবে তখন কিন্তু হিন্দুরা বিপন্ন হয়ে পড়েন। এবং ভারতের কাছে একটা বিরাট থ্রেট ছিল, হুমকি এসেছিল। কারণ এই যে সীমান্ত অঞ্চলে, সেই আপনি দেখুন ত্রিপুরা থেকে শুরু করে, মেঘালয় থেকে শুরু করে, আমাদের রাজ্যের আলপা থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্যে কিন্তু উগ্রপন্থীদের দাপট ছিল। এবং এখানেও কিন্তু বাঙালি সমাজ বা অন্যান্য যারা উপজাতি সমাজ কিন্তু বিভিন্ন সময় টার্গেট হয়েছেন সেই উগ্রপন্থীদের হাতে, খুন হয়েছেন। বলা যায় হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে বিভিন্ন আন্দোলনের নামে। এটা কিন্তু পুরোপুরি কিন্তু সে একটা আন্তর্জাতিক চক্রান্ত এবং ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য, অস্থির করার জন্য। আপনারা জানেন যে চিকেন নেক নিয়ে অনেক কথা রয়েছে। এই চিকেন নেক যেটি উত্তরবঙ্গের, সেই উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে যে চিকেন নেক, সেই চিকেন নেককে
যদি কোনোভাবে কবজা করে নেওয়া যায়, তাহলে উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে একটা নীল নকশা রয়েছে, একটা আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে। এবং পাশাপাশি এই যে আপনারা সবাই জানেন যে আমাদের যে সীমান্ত এলাকা রয়েছে, পাকিস্তান থেকে অনেক বেশি সীমান্ত এলাকা রয়েছে আমাদের বাংলাদেশের সঙ্গে, এবং সেটা সমতল এলাকা, এবং সেটিকে কিভাবে অস্থির করা যায়, ভারতকে কিভাবে সেদিকে বেশি আরো ভারতের সময় বা সামরিক শক্তি বৃদ্ধি করতে হয়, এ ব্যাপারে ভারতকে একটা মানে হুমকির মুখে দাঁড় করানো, এসব একটা আন্তর্জাতিক বিশাল নেটওয়ার্ক কাজ করেছে। এই কথা কিন্তু আমি একটু আপনার শেষ করে নিচ্ছি এই আপনার প্রশ্নটি, যে এই যে এই যে শেখ মানে হাসিনা ক্ষমতাসীন হওয়ার আগে এবং শেখ মুজিবকে হত্যার পর কার্যত বাংলাদেশে কোনো কিছুই ছিল না, আমরা পরিষ্কারভাবে বলতে পারি। কিন্তু 1996 সালে শেখ হাসিনা ক্ষমতাসীন হয়ে তেমন কিছু করতে পারেননি, ডামাডুলের মধ্যে কাটিয়েছেন, এই গদি তাকে কি তাকে না। কিন্তু 2009 সালে শেখ হাসিনা ক্ষমতাসীন হয়ে 2024 সালের এই সেদিন পর্যন্ত তিনি কিন্তু একটি শক্তিশালী অবস্থানে, এবং আমরা সবাই জানি যে বহু আলোচিত বিষয় যে জিডিপি থেকে শুরু করে আরো নানা ক্ষেত্রে নাকি ভারত থেকেও তারা এগিয়ে গিয়েছে। কিন্তু একটা কথা আমরা বলতে পারি যে আজকের আলোচনায় সেটা স্পষ্টভাবে, যে বাংলাদেশে আমরা সাম্প্রতিককালে যেটা দেখলাম ছাত্র আন্দোলনের নামে বা ছাত্র আন্দোলন বাদ দিন, এখন তো পুরোপুরি সেটি বলা যায় একটা মানে পৈশাচিক শক্তির কাছে, পৈশাচিক শক্তির কাছে সেই বাংলাদেশের যে ক্ষমতা সেটি চলে গিয়েছে, সেটা পরিষ্কার। এবং সেটা মধ্যযুগের মতো বর্বরতা, এবং 1971 সালের মুক্তিযুদ্ধে যেভাবে 30 লক্ষ মানুষকে খুন করা হয়েছিল, আজকে দেখুন এই যে কতদিনে আজকেও কিন্তু সেটা হাজার হাজার গিয়ে কিন্তু সেটা হয়তো লক্ষের কুটায় গিয়ে ঠেকছে। কিন্তু এর হিসাব একদিন হয়তো অচিরেই সেটা আমরা পাবো। বর্তমান যুগে সেটি বেশি দিন চাপা থাকবে না। এবং একটি কথা শুধু বলবো যে এই যে বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি অনেক আওয়ামী লীগ কর্মীকে, নেতাকে তাদের সেই স্ত্রী কন্যার সামনে তাদেরকে জবাই করা হয়েছে। তো এই যে শাসন ব্যবস্থা, এবং সেখানে যে হিন্দুদের নিয়ে যে কথা উঠেছে, হিন্দুদের কারণে হিন্দুদের একটা বড় অংশই তারা আওয়ামী লীগের সমর্থক, স্বাভাবিকভাবেই। কারণ অন্য জায়গায় তারা নিরাপদ নন, এটা একেবারে স্পষ্ট ব্যাপার, এখানে রাগ দেখার কোনো ব্যাপার নেই। সুতরাং তারা আওয়ামী লীগ করেন। আর আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করতে পারেনি, কারণ সেটা অনেকেই প্রশ্ন করতেন আমাদের কাছে। আমরা বলতাম যে যদি শেখ হাসিনা সেটাকে সেই সেকুলার করতে যাইতেন, তাহলে এই যে আগস্টে জুড়ে বা জুলাইতে যে ঘটনা ঘটলো সেটা আগেই ঘটে যেত। সেটা শেখ হাসিনা ভালোভাবে জানতেন, কিন্তু সেটা ইসলামিক তকমা থাকলেও কিন্তু তার যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু যথেষ্ট ধর্মনিরপেক্ষ ছিল, সেকুলার ছিল। আজকে যে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন সেটা কিন্তু মূলত তারা আওয়ামী লীগ করেন বলে। আর দ্বিতীয়ত হলো যে কিছু সুযোগ সন্ধানী লোক রয়েছে, শুধু জামাতে ইসলামী নয়, আরো সুযোগ সন্ধানীরা রয়েছে যারা কোনো না কোনো ভাবে হিন্দুদের উৎখাত করে তাদের সম্পত্তিকে করায়ত্ত করতে চায়। কোনো না কোনো ভাবে সেখানকার যে হিন্দু মহিলা রয়েছেন, নারী রয়েছেন, তরুণী রয়েছেন, যুবতী রয়েছেন, তাদেরকে একটা সমস্যার মধ্যে ফেলে দিতে চায়। সেটা ইতিহাস রয়েছে, অতীতে আমরা দেখেছি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুযোগ সন্ধানীদের দাপট যে কোনো না কোনো ভাবে হিন্দু সমাজকে টার্গেট করা, কিন্তু মূল কিন্তু লড়াইটা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে। এখন কথা উঠেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সাম্প্রতিককালে উঠে গিয়েছে। সুতরাং আজকে ভারতের এখন সবচেয়ে শক্তিশালী ভূমিকা ভারতের রয়েছে, কারণ বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল সেটা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় অবদান ছিল। না হলে কোনোদিনই স্বাধীন বাংলাদেশ হয়তো পাওয়াটা কঠিন। আমরা বলবো না যে সেটা হতো না, কিন্তু অনেক দুরূহ ব্যাপার হতো। কারণ 9 মাস যুদ্ধের পর 1971 সালের 3 ডিসেম্বর সেই ভারতবর্ষ সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তানের বিরুদ্ধে, এবং মাত্র 13 দিনে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ সেই বিজয় দিবস বলা হয়। বাংলাদেশে দুটো দিন রয়েছে, স্বাধীনতা দিবস 26 মার্চ এবং 16 ডিসেম্বর হলো বিজয় দিবস। যেদিন যুদ্ধ শুরু হয়েছিল, স্বাধীনতা ঘোষণা করেছিল বাংলাদেশ, এবং 16 ডিসেম্বর হলো বিজয় দিবস। সুতরাং
এই যে প্রেক্ষাপটে আজকে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আরো কিছু পশ্চিমী দেশ এবং আরো কিছু শক্তি যারা চায় যে কোনো অবস্থায় যাতে এখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন না ঘটে, এখানে তারা সামরিক ঘাঁটি করতে চায় এবং যারা গণতন্ত্রকামী দেশ, যারা গণতন্ত্রের কথা বলে, তারাও কিন্তু দেখা যাচ্ছে নানাভাবে শেখ হাসিনাকে তারা সেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কিন্তু আমরা মনে করি যে সবকিছুই একটা পরিকল্পিত চক্রান্ত, এবং এক্ষেত্রে আগামী দিন যে ভারতের আমাদের যারা রাষ্ট্র পরিচালকরা রয়েছেন তারা আরো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা তারা গ্রহণ করবেন বলে আমরা মনে করি। ধন্যবাদ শঙ্কর দা, আপনার কাছে আবার আমরা আসব। একটা ব্যাপার আমরা আপনার কাছ থেকে প্রশ্নটা উঠেছিল যে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বাঞ্চলের অনেক উগ্রপন্থী সংস্থা রয়েছে, আলফা থেকে আরম্ভ করে অনেক এনএসসিএন এবং ত্রিপুরারও টিএনভি, এদের মূল ঘাঁটি কিন্তু বাংলাদেশে ছিল। তা বাংলাদেশে শেখ হাসিনা ওয়াজেদ সরকারের সময় থেকে বাংলাদেশ ভারত বিরোধী একটা চক্রান্ত বা ভারত বিরোধী একটা অবস্থান সবসময় তারা বজায় রাখতো ভেতরে। সেটা কি এই যে বিশ্বাসঘাতক একটা রূপ বাংলাদেশের ভেতরে, আগামীতে ভারতের সুরক্ষার জন্য সেটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে? আমি উত্তম বাবুর কাছ থেকে এই প্রশ্নের উত্তর চাই। নমস্কার। CNN 24 এর দর্শকদের এবং এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আলোচনায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা বাংলাদেশ নিয়ে যে আলোচনাটা আজকে হচ্ছে এখানে, আমি সৌমিত্রবাবুর কথার রেশ ধরে এবং শঙ্করদার কথার রেশ ধরে একটা কথা বলছি যে বাংলাদেশ তার সৃষ্টি ৭১-এ যে স্বাধীন হয়েছে, শঙ্করদা ভালোভাবে বলেছেন, পুরো ইতিহাস টেনে বলেছেন, আমি ওইটাই যাচ্ছি না, ওইটা রিপিটেশন করছি না। আসলে দেশভাগ যেটা হয়েছিল 1947-এ যে দেশভাগ ছিল, সেই ভাগের বলি, কিন্তু দেশভাগের মাধ্যমে উগ্র মানে ধর্মীয় যে কারণে দেশভাগ হয়েছিল আমাদের, যে হিন্দু মুসলিম হিন্দুস্তান পাকিস্তান বলে হয়েছিল, তারপর পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল আজকের বাংলাদেশ, তারপর স্বাধীনতার মাধ্যমে ওরা ৭১-এ স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা হয়েছে। তো ওদের মধ্যে শঙ্করদা বলেছেন যে দুভাগে এখানকার রাজনীতি কাজ করেছে, দুটা রাজনীতি ছিল, একটা হলো স্বাধীনতাকামী আর একটা হলো স্বাধীনতা বিরোধী, অর্থাৎ পাকপন্থী, পাকিস্তানের সাপোর্টার ওরা। তো কথাটা এই কারণেই মানে এলো যে এই বাংলাদেশের এই যে বর্তমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে তার পেছনে অনেকাংশে কাজ করেছে সেই ইসলামিক ফান্ডালিজমের শক্তিটা, যে শক্তিটা সবসময় হাসিনা সরকার থাকাকালীন বিভিন্নভাবে উনি কোণঠাসা হয়েছিলেন, বিভিন্ন অপশক্তির কাছে, দেশীয় বিদেশি বৃহৎ শক্তি, আমেরিকা অনেক রাষ্ট্রই এর পেছনে কাজ করেছে, কিন্তু উনি চেষ্টা করেছেন যথেষ্ট ক্ষমতা দিয়ে যাতে দেশের সংখ্যালঘুরা ঠিক থাকে, মানে নিরাপদ থাকে, বা ওদের যেভাবে মানে ইয়েকে নিয়ে সংখ্যালঘুদের আশ্রয় প্রশ্রয় সঠিকভাবে পায় এবং ওরা নিরাপদ থাকে, সেই চেষ্টা চালিয়ে গেছিলেন। না, আমি বলছিলাম যে এই ইসলামিক শক্তি যে অপশক্তিগুলো কাজ করছে, ওরা বারবার চেষ্টা করে গেছে, আগেও বিভিন্ন সময়ে আমরা দেখেছি, কোনো না কোনো সুযোগ পেলেই এই সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেওয়া, মহিলাদের নির্যাতন করা, চালানো, এগুলো সুযোগ পেলেই করছে। আপনি বলেছেন আগে যে একাংশ লোক সুযোগ সন্ধানী, ওই সুযোগের সবসময় ব্যবহার করে গেছে, আগেও করছে, আজকের দিনেও করে যাচ্ছে। কিন্তু আমি মনে করি এর মধ্যে একটা পরিকল্পিত চিন্তাধারা প্রতি মুহূর্তেই কাজ করে গেছে। ৭১-এর আগেও করেছিল, ৭১-এর পরেও করেছে, ইয়ের আমলেও করেছে, পরবর্তীতে হাসিনার আমলেও করেছে, এই বিএনপি আমলেও হয়েছে। সবসময় দেখা গেছে যে সংখ্যালঘুদের উপরে সুযোগ পেলেই একটা শক্তি কাজ করেছে। ওরা অনেকেই বলে থাকেন
খোলাখুলি বলে থাকেন আজকের দিনে যে ওরা চায় যে বাংলাদেশকে হিন্দু শূন্য করা, এটা একটা দাবি ওঠে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আজকে বাংলাদেশ যদি অশান্ত থাকে, বাংলাদেশের সংখ্যালঘু বা হিন্দুদের উপর যদি অত্যাচার হয়, তাহলে লাভটা কার হয়? এটা খুব মানে সূক্ষ্ম জিনিস, ভেবে দেখার বিষয়। এখানের মধ্যে লাভ লোকসানের অনেকটা কারণ আছে। আমাদের দেশ ভারতবর্ষেরও একটা শ্রেণীর লোক আছে যারা চায় বাংলাদেশটা অশান্ত থাকুক, এটা ভারতবর্ষেরও কিছু লোক চায়। কারণ হচ্ছে বাংলাদেশ অশান্ত থাকলে বাংলাদেশের কথা দেখিয়ে, বাংলাদেশের উদাহরণ দেখিয়ে ভারতে রাজনীতি করা সম্ভব হবে, সস্তা রাজনীতি করা সম্ভব হবে, জলঘোলা করা সম্ভব হবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে ওই ডামাডোলের সৃষ্টি করা হয়েছে বাংলাদেশকে। আপনি খেয়াল করে দেখবেন, মোহাম্মদ ইউনূস, ডক্টর ইউনূস যখন বাংলাদেশে ফিরে আসেননি, প্যারিসে ছিলেন, ওনার প্রথমেই একটা বক্তব্য সামাজিক মাধ্যমে এসেছিল, টুইটারে এসেছিল, যে উনি বলছেন যে বাংলাদেশকে তো শান্ত রাখতেই হবে, কারণ বাংলাদেশ যদি শান্ত না থাকে, বাংলাদেশ যদি নিরাপদ না থাকে, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মায়ানমার পর্যন্ত অশান্ত হবে। তো আপনি চিন্তা করে দেখুন মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের মধ্যে কি নিহিত অর্থটা কোথায়? বাংলাদেশ শান্ত হলে আমাদের এই ভূখণ্ড, উত্তর পূর্বাঞ্চল, বৃহত্তর ভারতবর্ষ নাই বললাম, উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ বলুন আর এদিকের এই মায়ানমার বলুন, ওনার বক্তব্য অনুযায়ী ওইগুলোর পরিস্থিতি শান্ত থাকবে। কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষে ওই বক্তব্যটাকেই এমনভাবে ঘুরিয়ে পিছিয়ে সাজানো হয়েছে, প্রেজেন্টেশন করা হয়েছে যে উনি হুমকি দিচ্ছেন যে বাংলাদেশ যদি শান্ত না হয় তাহলে উনি উত্তর পূর্বাঞ্চলকে, মায়ানমারকেও অশান্ত করে দেবেন। আসলে ওই যে আমি আগে যেটা বললাম যে ওই বাংলাদেশের অশান্তি থাকার বিষয়টা, বাংলাদেশ নিরাপদ না থাকা, হিন্দুরা মার খাওয়াটা এখানকার কিছু লোক, কিছু রাজনীতিবিদ ওরা চায়, কামনা করে। এটা হতে থাক, তাহলে আমাদের এখানকার রাজনীতিটা খুব ভালো হবে। তার জন্য এটা একটা বড় থ্রেট। এই বাংলাদেশে যেরকম ইসলামী মৌলবাদ শক্তিশালী, ঠিক একইভাবে আপনি দেখবেন ভারতবর্ষে হিন্দু মৌলবাদ বলে আরেকটা মৌলবাদ আছে, সেটাও শক্তিশালী। তো ওই মৌলবাদীদের মধ্যে কিন্তু একটা দোস্তি আছে, অলিখিত একটা চুক্তি আছে, ওরা কাজ করেই যাবে। ভারতেও সেম দেখবেন, বিভিন্ন সময় দাঙ্গা টাঙ্গা যখন লাগে, বিভিন্ন অঘটন ঘটে আমাদের দেশে, তখন দেখবেন এই মারপিট করা, এই ঘরে আগুন লাগিয়ে দেওয়া, মহিলাদের সম্ভ্রম হানি করা সংখ্যায় পরিমাণ কম হতে পারে, বাংলাদেশের তুলনায় কম হতে পারে, কিন্তু ভারতবর্ষে এটা নতুন চেহারা না, এটা ঘটেই চলেছে, সবসময় ঘটছে। বলে এর চেয়ে মানে এখানে আপনি প্রেক্ষাপটটা আলাদা হতে পারে না, এটা একই প্রেক্ষাপট। এই যে বাংলাদেশের একটা রাজনৈতিক পরিবর্তন, এবং আমরা জানি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বলুন, জনসংখ্যা বলুন, বাংলাদেশের আর্থসামাজিক পরিকাঠামোগত ব্যাপার এবং অর্থনৈতিক অবস্থান, সবকিছু মিলিয়ে ভারত থেকে 10% ভারতের সমকক্ষ নয় ওনারা। এবং বলতে গেলে ভারতের উৎপাদন সামগ্রীর উপর নির্ভরশীল তারা, ভারতের চিকিৎসা ব্যবস্থার উপরে তারা নির্ভরশীল। এই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সবকিছু জানার পরেও ভারত বিরোধী কার্যবিধি এবং হিন্দুদের উপর অত্যাচার আগামী দিনে আমাদের, বিশেষ করে যারা বাঙালি হিন্দুরা রয়েছি, তারা কি মনে করেন যে আমাদের ভারত থেকে কি ধরনের এর অবস্থানটা নেওয়া উচিত ভারত সরকারের? আমি শঙ্করদার কাছ থেকে জানতে চাই। দেখুন, বাংলাদেশে বর্তমানে যা চলছে এবং অতীতেও হয়েছে, স্বাধীনতার আগে হয়েছে, পরে হয়েছে, বাংলাদেশে যা চলছে সেটা বলা যায় একেবারে আত্মঘাতী পদক্ষেপ। বাংলাদেশের একাংশ জনতা যা করছে সেটা কিন্তু আমরা যদি দেখি যে মূল জনসংখ্যার, মানে মোট জনসংখ্যার কিন্তু হয়তো 50%-এরও কম। কিন্তু আপনারা জানেন, আমরা সবাই জানি যে দুর্বৃত্তরা সংখ্যায় কম হলেও তারা তাদের আধিপত্য সহজে বিস্তার করতে সক্ষম হয়। কারণ কিছু লোক রয়েছেন, নিরীহ লোক রয়েছেন, যারা কোনো কনফ্রন্টেশনে, কোনো প্রতিযোগিতায় যারা যেতে চান না, তারা সবকিছুই বিনা বাক্যে মেনে নেন পরিবর্তনকে। সেই পরিবর্তন
যে দিক থেকে আসুক না কেন। তো বাংলাদেশে যা হয়েছে সেটা আত্মঘাতী পদক্ষেপ। কারণ হলো যে রাষ্ট্রসংঘের একটা সমীক্ষা হয়েছিল এবং সেই সমীক্ষায় উঠে এসেছিল যে 1000 বছরের সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ব্যক্তিত্বকে, যিনি বাঙালি জাতিকে একটা নতুন দিশা দেখিয়েছিলেন, সারা বিশ্বের কাছে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, এবং আমরা সবাই জানি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটিকে সামনে রেখে সেই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গণ্য করা হচ্ছে। সেই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করা হচ্ছে। আপনারা দেখেছেন যে কিভাবে 32 ধানমন্ডিকে একেবারে সেই তছনছ করে দেওয়া হয়েছে। 600 সমাধি ছিল, 600 স্মৃতিসৌধ ছিল, সেই 600 স্মৃতিসৌধ, তারপর ভাস্কর্য ছিল, সব কিছুকে একেবারে ভেঙে চুরে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশে এখন যেটি চলছে সেটি আমরা বলতে পারি যে যেভাবে সিরিয়াতে হয়েছে, ইরাকে হয়েছে, বিভিন্ন দেশে যেখানে সেটা সরাসরি বলা যায় যে বিভিন্ন যেখানে ইসলামী শাসনতন্ত্র রয়েছে সেখানে আমরা দেখেছি যে যুযুদান দুপক্ষ, অর্থাৎ দুটো ইসলামী দেশই নিজেদের মধ্যে তারা কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই করছে, এবং সেখানে আন্তর্জাতিক শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তি বা কখনো অন্য রাষ্ট্র, প্রভাবশালী রাষ্ট্র, তারা সেটা মদত দিচ্ছে। তো সেখানে কিন্তু এই যে ইস্যুগুলো সামনে আসে, যে বিষয়গুলো সামনে আসে, সেই বিষয়গুলিতে সবকিছুই কিন্তু উন্নয়ন চাপা পড়ে যায়। সেখানে উন্নয়নের বিষয়টি যে আর্থসামাজিক প্রেক্ষাপট বা সেখানে গণতান্ত্রিক পরিকাঠামো, সুস্থ পরিবেশ, আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে সেখানকার মেডিকেল কলেজগুলোতে আমাদের এই অঞ্চলের বরাক উপত্যকার ছাত্রছাত্রীরাও গিয়ে পড়াশোনা করছে। না ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, শুধু ভারতবর্ষে নয়, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে মেডিকেল কলেজে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করছেন। আবার বাংলাদেশ থেকেও ভারতে এসে পড়াশোনা করছেন। একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে একটা রাজনৈতিক সুষ্ঠু আবহ তৈরি হয়েছিল, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই একটা মানে উন্নয়নের একটা গতিপথ তৈরি হয়েছিল। সেটা কিন্তু একেবারে তছনছ হয়ে গিয়েছে, এবং বিভিন্ন বিশেষজ্ঞরা ইতিমধ্যে বলে দিয়েছেন যে ক্ষতি হয়েছে, যে ধ্বংসলীলা হয়েছে, এটা কিন্তু সেই স্বাভাবিক হতে গেলে হয়তো 10 বছরেও সেটা সম্ভব নয়, যে বলা যায় যে ধ্বংসলীলা সেখানে হয়েছে। সেই অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ, আমরা সবাই জানি, এবং স্বাভাবিকভাবেই আজকে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে, শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন ইতিবাচক চুক্তি হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি যে দুটো দেশ থেকেই আপনারা যে কোনো সীমান্ত এলাকার রাস্তায় গেলে দেখবেন যে শত শত ট্রাক, হাজার হাজার ট্রাক, লরি, বিভিন্ন পরিবহন সেই দ্রব্য নিয়ে, সামগ্রী নিয়ে কিন্তু বাংলাদেশ থেকেও আসছে, আবার ভারত থেকেও যাচ্ছে। এই যে আমদানি রপ্তানির একটা বিশাল বাজার তৈরি হয়ে গিয়েছে, এবং যে বাজারের সঙ্গে শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশও কোনো না কোনো ভাবে তারা যুক্ত ছিল। এই যে আজকে পরিস্থিতি, স্বাভাবিকভাবেই একটা জোর ধাক্কা খেয়েছে। কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের ভারত সরকার কিন্তু সেই বাংলাদেশের যে বর্তমান যে সরকার তারা ক্ষমতাসীন হয়েছে, সে সরকারই বলতে হবে, যদিও সেখানে কোনো প্রধানমন্ত্রী নেই, রাষ্ট্রপতি যিনি আগে ছিলেন তিনি রয়ে গিয়েছেন, সেখানে প্রধান উপদেষ্টা বলতে আমরা বলতে পারি প্রধানমন্ত্রী, এরকম ব্যাপার। তো প্রধান উপদেষ্টা, আরো কিছু উপদেষ্টা, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একজন উপদেষ্টা যিনি স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে ছিলেন এবং তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, অবসরপ্রাপ্ত, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একটু সফট ছিলেন এবং তিনি ভারত নিয়ে বিশেষজ্ঞার করতে চাননি, তিনি আওয়ামী লীগের অস্তিত্বকে অস্বীকার করতে চাননি, কারণ তিনি কিন্তু লেখকও, মুক্তিযুদ্ধের উপর তার অনেক বই রয়েছে। সুতরাং তাকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সরিয়ে তাকে দেওয়া হয়েছে আপনার বস্ত্র দপ্তর। আর বাংলাদেশের জুটটা ইম্পর্টেন্ট, সেই বস্ত্র এবং সঙ্গে সঙ্গে পাট, এই দুটো দপ্তর। তিনি ইতিমধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে পারলে আমি চালাবো, না হলে ছেড়ে দেব। অর্থাৎ
একটাই এখানে দেখা যাচ্ছে যে ভারত বিরোধিতার একটা সেই অভিমুখ থাকতে হবে। ভারত বিরোধিতা যারা করবেন না তাদের এখানে অস্তিত্ব থাকবে না। একটাই এজেন্ডা, একটা এজেন্ডা যদি না থাকতো তাহলে কিন্তু যেটা ছাত্র আন্দোলন হয়েছে সেটা একটু ছাত্রদেরকে, কারণ এই ছাত্র আন্দোলন কিন্তু প্রথম হয়নি, 2018 সালে হয়েছে, সেই কোটা আন্দোলন হয়েছে এবং কোটা নিয়ে এখানে বিস্তৃতভাবে আর আমি বলছি না, যেহেতু এটা সবাই জেনে গিয়েছেন ইতিমধ্যে, সংবাদ মাধ্যমে উঠে এসেছে, 2018 সালে হয়েছে এবং শেখ হাসিনা সরকারও চাননি যে এতগুলো মুক্তিযোদ্ধাদের কোটা হোক, সেটাও চাননি, সেটা কিন্তু আদালত থেকে করা হয়েছিল এবং সেই পরিস্থিতি পরিকল্পিতভাবে করা হয়েছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার হয়েছে সেটা সরকারই আমরা বলবো, সেটা কিন্তু ভারত সরকার কিন্তু এর বিরোধিতা করেনি। ভারত সরকার সরাসরি এর বিরোধিতা করেনি এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ ইউনূস, তিনি শপথ গ্রহণের পর এবং এই 2-4 দিন হলো তাদের মধ্যে কথা হয়েছে, তাদের মধ্যে সরাসরি কথা হয়েছে। আমার মনে হয় যে ভারত একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে একটা কৌশলগত অবস্থান থেকে সবকিছুকে পর্যালোচনা করতে চাইছে এবং কোনো অবস্থায় তারা যে শেখ হাসিনার পৃষ্ঠপোষক বা ত্রাতা, সেই একটা অবয়ব কিন্তু, সেই দৃষ্টিকোণ কিন্তু নরেন্দ্র মোদী সরকার তুলে ধরতে চাইছে না। অর্থাৎ তারা সমস্ত কিছু পর্যবেক্ষণ করছে এবং দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একজন মুখ শুধু, এবং সেই মুখের অন্তরালে একটা মুখোশও কিন্তু রয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন সময় আমাদের দেশেও কোনো কোনো নেতাকে বলা হয়েছিল যে তিনি আমাদের মুখ আর তিনি আমাদের মুখোশ, আমি নাম বলবো না, সেটা বলা হয়েছিল। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই নন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি সরাসরি বলতে চাই, তিনি একটা দাবার বোরে, তার একটা পুনর্বাসনের প্রয়োজন হয়েছিল, কারণ তার বিরুদ্ধে একটা রায় ছিল এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল এবং তিনি সাজাপ্রাপ্ত, এবং যেদিন তিনি শপথ গ্রহণ করলেন এর আগের দিন তাকে সেই সাজা থেকে অব্যাহত দেওয়া হয়েছে। তাহলে সবকিছুই কিন্তু প্রহসন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা সরকার কোনো মামলা করেনি, খালেদার মুক্তিও সেটা আগে কিন্তু অন্য মামলা হয়েছে, সেটা গ্রামীণ ব্যাংক সংক্রান্ত মামলা। এবং অনেকেই জানেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন, সেটা হুসেন মোহাম্মদ এরশাদের সময় হয়েছিল এবং সেই গ্রামীণ ব্যাংকে সেটাকে রক্ষা করার জন্য শেখ হাসিনা সরকার 400 কোটি টাকা দফায় দফায় দিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন এবং নানা মামলা হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস কিন্তু একটা কথা সরাসরি বলে দিয়েছেন, সরাসরি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমি যা বলবো, আমি দেশের সাথে যা বলবো আপনাদের শুনতে হবে, আপনারা যদি সেটা না শুনেন তাহলে কিন্তু আমি চলে যাব, আমি সরে যাব। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সুতরাং আমি মনে করি না যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা শক্তিশালী সবল সরকার হবে, সেটা আমি মনে করি না। আর মোহাম্মদ ইউনূস এমনিতে তিনি ভদ্রলোক, কিন্তু আমার মনে হয় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে তিনি কিন্তু তার সেই দায়িত্ব পালন করতে পারেননি এবং সেটিকে তিনি মেনে নিয়েছেন। জাতির পিতার এই যে অপমান, সেটাকে তিনি মেনে নিয়েছেন, বলা যায় তার প্রশ্রয়পুষ্ট হয়েই সেটা হয়েছে। কিন্তু পক্ষান্তরে আমরা দেখি যে বঙ্গবীর কাদের সিদ্দিকী, যাকে বাঘা সিদ্দিকী নামে আমরা জানি, মুক্তিযুদ্ধের সময় যার অধীনে 90,000 মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা কিন্তু এক নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের শুধু সম্পত্তি নন, তিনি সারা দেশের মানুষের, সব দলের, সেটা কিন্তু স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন। তিনি এই 15 আগস্ট তাদের যে জাতীয় শোক দিবস, যেদিন শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল, তিনি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। এরপর তার গাড়িতে ভাঙচুর হয়েছে এবং আপনারা দেখেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী সেই রুকিয়া প্রাচী, তিনি গিয়েছিলেন, মোমবাতি জ্বালিয়েছিলেন, তার মুখে আলকাতরা লাগিয়ে তাদের উপর হামলা হয়েছে, তার সমস্ত কাপড় চোপড় ছেড়ে দিয়েছে, এই যে ছিঁড়ে ফেলা হয়েছে, এই যে অবস্থা,
এই অবস্থার পরিপ্রেক্ষিতে ইউনূস আমরা ইউনূস সম্পর্কে অনেক আগেই জানি। তিনি সারা বিশ্বের কাছে পরিচিত মুখ বলা যায়, সচেতন মানুষের কাছে। কিন্তু তিনি বর্তমানে যে রাষ্ট্রের যে হাল ধরেছেন বা তাকে দিয়ে হাল ধরানো হয়েছে, সেটা তিনিও কিন্তু কার্যত বাঘের পিঠের একজন সোয়ার বলে আমরা মনে করি। তিনি কিন্তু পারবেন না, যদিও হয়তো আমরা অনেকে ইতিমধ্যে জেনেছি যে মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু জামাই। তার যে শ্বশুর বাড়ি সেটি রয়েছে বর্ধমান, পশ্চিমবঙ্গের বর্ধমানে। এটি তার সম্ভবত দ্বিতীয় বিয়ে। তো সেই জায়গাতে রয়েছেন। এবং ইউনূসকে কিন্তু আমরা ইউনূস সম্পর্কে যতটুকু জানি যে ইউনূসের মধ্যে সেই ধর্মান্ধতাগুলো আমি ছিল না। তার একটা কন্যা সন্তান রয়েছে মনিকা ইউনূস, তিনি কিন্তু এই যে আমেরিকার স্টাইলে ইটালিয়ান অপেরা শিল্পী। সুতরাং তিনি যে ধরনের সাহিত্য সংস্কৃতির দিকগুলো লালন পালন করে আসছেন, তার অন্য দিকগুলো আমি বাদই দিলাম যে তিনি একজন অভিযুক্ত এবং তিনি বিচারে একজন আসামি, তো সেটা আমরা বাদই দিলাম। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত একজন, তিনি শান্তি পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি কিন্তু অর্থনীতিতে কাজ করেছেন। এটাও কিন্তু দোয়াশা। ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতি নিয়ে কাজ করছেন, তাহলে তার অর্থনীতিতে নোবেল পাওয়া প্রয়োজন ছিল, কিন্তু তিনি শান্তিতে পেয়েছেন। হয়তো দারিদ্র দূরীকরণের একটা দিক হয়তো তুলে ধরে এটা একটা শান্তি, যে মানুষের একটা সান্ত্বনা পুরস্কার বলতে পারেন, একটা অবহেলিত একটা অনুন্নত দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা হয়তো হতে পারে। তবে যে কথাটি আপনি বলেছিলেন যে ভারত কিন্তু পুরোপুরি কিন্তু সেই কনফ্রন্টেশনে যাচ্ছে না। আমাদের ভারত সরকার এখন পর্যন্ত যে বাংলাদেশকে কথার উপর ব্যস্ত করতে চাইবে, পররাষ্ট্র নীতিতে এবার কি আপনি মনে করেন যে ভারতের পররাষ্ট্র নীতি এই মুহূর্তে শেখ হাসিনা দিল্লিতে অবস্থানরত এবং বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের পরে, মন্দির ভাঙচুরের পরে কিন্তু ভারত সরকার এই মুহূর্তে জোরালোভাবে বাংলাদেশের উপর সেটার চাপ সৃষ্টি করেন? এটি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন। আমি মনে করি যে ভারতবর্ষের পররাষ্ট্র নীতি সাম্প্রতিককালে অত্যন্ত অত্যন্ত দুর্বল। এবং এমন একটা ভারত কিন্তু কোন সময় সেই সুবিধাবাদী নীতি কিন্তু না ভারতের গৃহমন্ত্রী, না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের বিদেশ মন্ত্রী থেকে আরম্ভ করে স্বয়ং প্রধানমন্ত্রীও জোরালোভাবে বাংলাদেশকে হুমকি দেয়নি বা ওয়ার্নিং দেননি যে আমাদের অবস্থানরত হিন্দুদের নিরাপত্তা জোরালোভাবে হওয়া উচিত। আমি আপনার কথা সূত্র ধরেই বলছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারত কিন্তু নির্দিষ্ট কোনো নীতি তারা প্রদর্শন করতে পারেনি, নীতি প্রণয়ন করতে পারেনি। এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের ক্ষেত্রে ভারতবর্ষের কোনো পররাষ্ট্র নীতি আছে বলে আমাদের মনে হয় না। অতীতে কিন্তু ছিল। আমরা রাজনীতি নিরপেক্ষ নীতিতে আমরা চলি, আমরা সরাসরি কোনো রাজনৈতিক অবস্থান নেই, কিন্তু আমরা স্পষ্টভাবে এটা বলতে পারি যে 1971 সালে যেভাবে ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, এরপরেও তিনি বিভিন্ন সময় হয়েছেন। এবং আমরা দেখি যে রাজনীতিতে একেবারে অনভিজ্ঞ রাজীব গান্ধী যখন ক্ষমতায় বসলেন, তারও কিন্তু একটা পররাষ্ট্র নীতি ছিল। তিনি শ্রীলঙ্কায় ভারতীয় সেনা পাঠিয়েছিলেন এবং এর জন্য তাকে প্রাণ দিতে হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল, সেটা আরেকটা দিক। কিন্তু তার একটা নীতি ছিল, পররাষ্ট্র নীতি। ভারত সরকার আমরা সবাই জানি যে ভারত সরকারের যে বিদেশ নীতি নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন যারা কূটনীতিক রয়েছেন, যারা ডিপ্লোম্যাট রয়েছেন, যারা পররাষ্ট্র বিশেষজ্ঞ রয়েছেন, আমরা দেখেছি যে তারা অনেকেই প্রশংসা করে থাকেন। মোদী সরকারের প্রশংসায় তারা খুবই একবারে পঞ্চমুখ। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা দুর্বল অবস্থান, এটা আমরা বলতে পারি। আপনার কথার উপর একটা উদাহরণ আমি দিতে চাইবো যে যখন ভারতবর্ষের আমরা বলেছি নাগরিক সুরক্ষা নিয়ে কথা বলি, এবং আমরা সবাই জানি যে বাংলাদেশে অবস্থানরত হিন্দুরা এবার বাংলাদেশের আভ্যন্তরীণ এই চরম অবস্থার মধ্যে তারা সীমান্তবর্তী ভারতের অঞ্চলে এসে তারা চাইছিল ভারতে কিছুদিনের জন্য রিফিউজি হয়ে থাকার জন্য, কিন্তু ভারত সরকার সেটার অনুমতি দেয়নি। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের হিন্দুরা তাদের সুরক্ষার জন্য বাংলাদেশের সীমান্ত অঞ্চলে এড়িয়ে এসে ভারতে প্রবেশ করে তারা রিফিউজি হিসেবে থাকার আবেদন করেছিল, কিন্তু ভারত সরকার সেখানে
মানবিকতার স্বার্থে সেখানে কিন্তু তারা হাত খুলে দেয়নি, তারা রাজনৈতিক আশ্রয় দেয়নি। বলা হচ্ছে যে রাজনৈতিক আশ্রয় দেয়নি ভারত সরকার। তারা বলতে যে সাংবিধানিক সংস্থা নেই, কিন্তু অতীতে তো ছিল না, বিভিন্ন বিষয়ের মাধ্যমে হতে পারে, তারপরে শরণার্থী হতে পারে। তবে শেখ হাসিনা যে আমাদের দেশে রয়েছেন, আমাদের দেশে কিন্তু সাংবিধানিক ভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় না, যেটা পশ্চিমী দেশগুলিতে দেওয়া হয়। সেখানে দেওয়া হয়, যেমন তসলিমা নাসরিন রয়েছেন, তার ভিসা বাড়িয়ে দেওয়া হয়, এবং শেখ হাসিনা যদি থাকেন, তাকে থাকতে হয়, এইভাবেই তার ভিসা বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমরা মনে করি যে প্রশ্নটি আপনি উত্থাপন করেছেন, যে যারা বিপন্ন মানুষ যারা আসতে চেয়েছিলেন, হয়তো অনেকে আতঙ্কে আসতে চেয়েছিলেন, সবাই যে হামলার শিকার হয়েছে হয়তো সেটা নাও হতে পারে, কিন্তু মানুষ একটা যে কি করছে কি না, সবাই কি হত্যা করে দেওয়া হবে, কারণ অতীতে বারবার গণহত্যা হয়েছে। ক্রাইসিস মোমেন্ট উচিত ছিল যে একটা মানবিকতার স্বার্থে সেটা কাজ করা, তাদেরকে অবশ্যই রাখা যেত, এবং তাদেরকে যে সেখানে স্থান দেওয়া হয়নি, তাদেরকে ভারতবর্ষের সিটিজেনশিপ দেওয়া হয়, কিন্তু যেভাবে অতীতে ক্যাম্প করে স্থানে স্থানে ক্যাম্প করে যেখানে রাখা হয়েছিল, সেখানে তাদের লিস্ট করে তাদেরকে নিরাপত্তা দিয়ে এবং তারা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেইভাবে ভারত সরকারের করা উচিত ছিল, সেটা ব্যর্থতা। এবং আমি মনে করি যে বর্তমান যিনি বিদেশমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি কিন্তু সব দিক দিয়ে ব্যর্থ। আমার মনে হয় যে পররাষ্ট্র বিশেষজ্ঞ যারা, তাদেরই পররাষ্ট্রমন্ত্রী হওয়া উচিত। ব্যুরোক্র্যাট যিনি, ব্যুরোক্র্যাটরা যে ভালো চালাবেন, ব্যুরোক্র্যাটরা তো অনেক ক্ষেত্রে করণিকের কাজ করেন, তারা ক্লারিক্যাল জব করেন, তারা কোনো নীতি প্রণয়ন করার জন্য কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব বা এক্সপার্টের প্রয়োজন। আজকে প্রণব মুখার্জি ছিলেন, নানা বিশিষ্ট জনেরা ছিলেন, আমরা অতীতে দেখি। আমি বুঝি না ভারতবর্ষের পররাষ্ট্র নীতিতে আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েক বছর ধরে, যেখানে মালদ্বীপ থেকে শুরু করে নেপাল, দুর্বল নেপাল, পাকিস্তান, সমস্ত রাজ্যগুলো, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো, শ্রীলঙ্কা, সব ভারত বিরোধী কার্যে লিপ্ত, এবং তারা কিন্তু যথার্থভাবে ভারতের জন্য একটা প্রচন্ডভাবে থ্রেট হয়ে আসছে, এবং সেটার জন্য পররাষ্ট্র নীতি দুর্বল অবস্থানে রয়েছে ভারতের। এই এত বড় একটা গৃহযুদ্ধ বলতে গেলে চলছে বাংলাদেশের উপর, এবং রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, মহিলাদেরকে লাঞ্ছনা করা হচ্ছে, বলাৎকার করা হচ্ছে, তখন ভারত সরকারের পররাষ্ট্র নীতিতে হিন্দু সুরক্ষার কোনো কথাই সেখানে উল্লেখ নেই। আজকে দুর্ভাগ্যজনক। আপনি বলছেন বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দেবে ভারত, ভারতের আভ্যন্তরীণ যে সমস্যা আছে, হিন্দুরা আছে, সেটার কোন আপনি বলবেন। সবচেয়ে বড় কথা বলছেন যে বাঙালি হিন্দু, বাংলাদেশের ওরা কিন্তু বাঙালি হিন্দু। আমাদের ভারতবর্ষের যে বাঙালি হিন্দু আছে, ওরা কি সুরক্ষিত? ওদেরকে কি সঠিকভাবে নাগরিকত্ব দিয়ে বা দিয়ে সব সুবিধা দিয়ে রাখা হচ্ছে? আমি মনে করি যে এই বর্তমান ভারত সরকার বাঙালি হিন্দুদের আসলে হিন্দু হিসেবেই গণ্য করতে চাইছে না। হ্যাঁ, ফলে ওই বিদেশ নীতির কথা বললেন, বিদেশ নীতি ঠিক নেই, তার জন্যই তো এই সীমান্তে এসে হিন্দুরা দাঁড়িয়ে থাকবে আর মুখে বলবে যে আমরা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, আমরা সব হিন্দুদের দেওয়ার জন্য তৈরি, হ্যাঁ, হিন্দুদের স্বার্থে আমরা কাজ করি, কিন্তু বাস্তবে দেখা যায় কিছুই করে না। যাক, এই ব্যাপার নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা পরিশেষে একটা কথা বলবো যে আমার মনে হয় যে দুর্যোগের মেঘ কেটে যাবে, এবং বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বহু সচেতন হয়েছেন। এই 15 বছরে বাংলাদেশ নতুন দিশা পেয়েছে। এখন মানুষ একটা তুল্যমূল্য বিচার করতে পারবেন। এই যে অরাজকতার নৈরাজ্য, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে যে ছাত্র সমন্বয়ক তারা ঠিক করে দিচ্ছে কে কি হবেন না হবেন। ইতিমধ্যে পাল্টা প্রশ্নগুলো উঠে এসেছে, নানা ধরনের প্রশ্ন উঠে এসেছে, এবং কতদিন তারা সেই সবচেয়ে আশ্চর্যজনক যে এই যে সামরিক বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, তাদের যে বিশ্বাসঘাতকতার ইতিহাস, বারবার 1971 সালের স্বাধীনতা পর বারবার যে তাদের বিশ্বাসঘাতকতার ইতিহাস, মেজর ডালিম কর্তৃক মুজিব হত্যা, তার পরবর্তীতে ক্রমাগতভাবে সামরিকদের একটা অবস্থান, শেষ পর্যন্ত কিন্তু তাদের পরাজয় ঘটেছে। তাই আমরা আশাবাদী যে বাংলাদেশের দুর্যোগের মেঘ কেটে যাবে, এবং অচিরেই সেখানে গণতান্ত্রিক যে পরিকাঠামো সেটার পুনরুত্থান ঘটবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ আগামী দিনে আবার জনগণের হয়তো আস্থা অর্জন করতে
সক্ষম হবে তাদের কাজের নিরিখে। পরিশেষে একটা প্রশ্ন আমি উত্তম বাবুর কাছে আমি বলবো, ধন্যবাদ, আমি শঙ্কর দাকে ধন্যবাদ জানাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি এগুলো বলেছেন। এবং আমি চাইবো উত্তম বাবুর কাছে একটা প্রশ্ন করতে, যে এই যে বাংলাদেশের একটা অবস্থান, এবং আমরা জানি যে বাংলাদেশ ক্রমাগতভাবে ভারত বিদ্বেষী কিছু কথাবার্তা চলছে, ওপেন আমরা যেটা দেখেছি বিভিন্ন সামাজিক মাধ্যমে, যে ভারতের ক্রিকেট দল যখন হারতো তখন বাংলাদেশের তো নবপ্রজন্মের তরুণ তরুণীরা তারা অত্যন্ত জঘন্যভাবে ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করে গেছে। এবং আমরা জানি যে ভারত এমন একটা রাষ্ট্র, যখন কোভিডের সময় তাদের ভ্যাকসিন দিয়ে বাংলাদেশকে নিরাপত্তা দিয়েছে, বাংলাদেশের জনগণকে তারা বাঁচিয়েছেন। এবং আমরা জানি প্রতিটা ক্ষেত্রে ভারতের রপ্তানি আমদানি বাণিজ্যে বাংলাদেশের নির্ভরশীলতা ভারতের উপর সর্বজন স্বীকৃত। এরপরেও বাংলাদেশের সরকার থেকে আরম্ভ করে জনগণ যেভাবে ভারত বিদ্বেষী কার্যকলাপ স্থাপন করে যাচ্ছে, তাতে কি বাংলাদেশের উপর বহির্রাজ্যের কোনো প্রভাব এবং ফলশ্রুতিতে ভারতের বিরুদ্ধে আগামীতে বাংলাদেশ একটা ভয়ানক আক্রমণাত্মক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে, সেটার কি সম্পর্কে আপনার অভিমত জানতে চাইবো? দুটো কথা। প্রথম কথা হলো গিয়ে, আপনার কথার মধ্যে 2-3টা পার্ট আছে। প্রথম কথা হলো গিয়ে, বাংলাদেশের নাগরিক এবং অতীতের সরকার বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যেভাবে ভারত বিরোধিতা হচ্ছে, হ্যাঁ, সেটাকে আপনি বলছেন যে এটা আমাদের জন্য, ভারতের বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশের স্বাধীনতার পেছনে যার সবচেয়ে বেশি অবদান ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে ওরা প্রতি মুহূর্তে অস্বীকার করে যাচ্ছে। এটা 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 সর্বৈব সত্য কথা, যেটা মানে এটা টোটালটাই যে সত্য তা না, এটা একটা ঘটনা হচ্ছে। কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সংগঠন, কোনো না কোনো দল গোষ্ঠী সেই কাজটা করে যাচ্ছে। এটা সব দেশেই আছে, ওদের দেশেও আছে। ভারতবর্ষের ক্রিকেটটা খেলা হবে, ওরা সাপোর্ট করবে পাকিস্তানকে। ভারত পাকিস্তান খেলা হলে ওরা পাকিস্তানকে সাপোর্ট করে, ভারতবর্ষকে সাপোর্ট করে না। তো এগুলা ভারতবর্ষেও আছে। এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা ঘটে, সবসময় ঘটছে। এটা বড় কথা না। বড় কথা হলো গিয়ে, ভারতবর্ষ, আমাদের আগেই আলোচনা হয়েছে যে দুর্বল বিদেশ নীতির জন্য ভারতের এই অবস্থান। আদারওয়াইজ আপনি দেখুন, বাংলাদেশ একটা ছোট্ট দেশ। ভারতবর্ষ যদি আগ্রাসী মনোভাব ভারতের থাকতো, তাহলে বাংলাদেশের উপর সবসময় প্রভুত্ব বিস্তার করে থাকতো। এরকম প্রভুত্ব যদি বিস্তার করত, তাহলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবেই থাকতে পারত। আসলে সবকিছুই জানে বুঝে বাংলাদেশের লোকরাও জানে, বাংলাদেশের শাসক রাজনৈতিক দলগুলো ওরাও জানে যে ভারতের প্রভাব মুক্ত ওরা কখনোই হতে পারবে না। কিন্তু ভারত বিরোধিতা না করলে ওদের রাজনৈতিক অস্তিত্ব যেটা, ওটা লোপ পেয়ে যাবে। তার জন্যই ভারত বিরোধিতা ওদেরকে করতে হবে। অর্থাৎ বাংলাদেশের জনগণের কাছে তাদের রাজনৈতিক দলগুলো ভারত বিরোধী অবস্থান নিয়ে জনগণের মন জয় করার চেষ্টা করে আসছে। এই ছিল আমাদের আজকে বিশেষ আলোচনায় CNN24 এর বাংলাদেশের রাজনৈতিক অবস্থান, সেখানে ঐতিহাসিক ছাত্র বিপ্লব এবং পরবর্তীতে হাসিনার দেশত্যাগ এবং বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ভারতের পক্ষে বন্ধু রাষ্ট্র হিসেবে থাকবে তার অবস্থান আমরা জানলাম। এবং আমাদের আগামীতে যে হিন্দুরা রয়েছে বাংলাদেশে, তাদের সুরক্ষার দাবি কতটুকু জোরালো হবে, আমরা একটাই কথাই বলবো যে আজকে আমাদের দুই বিশেষ অতিথি, দুই বিশিষ্ট সাংবাদিক, শ্রদ্ধেয় এখানে রয়েছেন আমাদের শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শ্রদ্ধেয় শঙ্কর দে মহোদয় এবং বিশিষ্ট সাংবাদিক উত্তম সি। উনাদের মুখ থেকে আমরা শুনলাম বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থান এবং ভারতের পররাষ্ট্র নীতি এবং ভারত কোথায় দাঁড়াবে আগামীতে, এবং বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের অবস্থান কতটুকু সুরক্ষিত হতে পারে, আমরা আজকে আপনাদের সামনে আলোচনায় তুলে ধরলাম। নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন একটা দিক নির্দেশ করছে ভারতের জন্য। নিঃসন্দেহে এখন থেকেই সেখানে সচেতন থাকার ব্যাপারটা দাঁড়িয়েছে, যেহেতু বাংলাদেশের উপর বহির রাষ্ট্রগুলোর কিছু সরাসরি না হোক পরোক্ষভাবে তাদের প্রভাব বিস্তার করছে। মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, চায়না হতে পারে, কি অবস্থানে সেটা দাঁড়াচ্ছে এবং সেখানে মৌলবাদী শক্তিরা কতটুকু জোরালোভাবে বাংলাদেশের উপর অবস্থান নির্ভর করবে এবং তাদের করায়ত্ত অবস্থায় ভারতের প্রতি তাদের কতটুকু দায়িত্বশীল মনোবৃত্তি, বন্ধুর রাষ্ট্রের প্রতি কতটুকু দায়িত্বশীল থাকবে এবং সেখানে বসবাসরত 1 কোটি উপর
হিন্দু যারা নাগরিক রয়েছে, বাঙালি হিন্দু, তাদের প্রতি তাদের অবস্থান কি সেটা আমাদের জানার বিষয় রইল। আমরা নিঃসন্দেহে সেটার পর্যালোচনা আমরা করব আগামী দিনে। তবে একটা কথাই বলতে চাইছি যে ঘুমন্ত সিংহকে না জাগানোর চেষ্টা করাই ভালো। ভারতের ভৌগোলিক অবস্থান, ভারতের সামরিক শক্তি, ভারতের উন্নয়নশীল পরিকাঠামো এখনো বাংলাদেশের থেকে 10 গুণ এগিয়ে রয়েছে, সেটা আমরা জানাতে চাই। যারা ভারত বিরোধী অবস্থানে রয়েছেন সেখান থেকে আপনারা এখনই সতর্ক থাকুন এবং ঘুমন্ত সিংহকে জাগানোর চেষ্টা না করাটাই ভালো।